আজকাল চারপাশের এই তুমুল কোলাহলের মাঝে একটানা মনোযোগ ধরে রাখাটা যেন এক অসাধ্য সাধন, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে আমাদের মনোযোগ বারবার খণ্ডিত হচ্ছে, এর পেছনের বিজ্ঞানটা কি, আর কিভাবে আমরা আমাদের উৎপাদনশীলতাকে একটা সম্পূর্ণ নতুন বা বলতে পারেন একটা সামগ্রিক মাত্রায় নিয়ে যেতে পারি। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি প্রশ্ন দিয়ে ভাবা যাক। আধুনিক কর্মজীবীদের সাথে তাদের স্মার্টফোন বা ল্যাপটপের সম্পর্কটা আসলে কেমন? প্রযুক্তি কি আক্ষরিক অর্থেই মানুষের মনোযোগ ধ্বংস করে দিচ্ছে? এই প্রশ্নটা এখন আমাদের সবার কাজের ধরনকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। আর এর উত্তর খোঁজার মাধ্যমেই আমরা আজকে বেশ কিছু অজানা বিষয় উন্মোচন করব। আমাদের আজকের আলোচনার 5টি মূল বিষয় হল বিক্ষিপ্ততার মহামারী, গভীর কাজের প্রতিষেধক, তীব্র মনোযোগের নিয়মকানুন, সামগ্রিক সময় ব্যবস্থাপনা এবং সবশেষে মনোযোগ পুনরুদ্ধার। 1 নম্বর পর্ব, বিক্ষিপ্ততার মহামারী, খণ্ডিত মনোযোগের স্নায়ুবিজ্ঞান। সোশ্যাল মিডিয়াগুলো আসলে কিভাবে কাজ করে জানেন? এরা ভ্যারিয়েবল রিইনফোর্সমেন্ট বা পরিবর্তনশীল শক্তিবৃদ্ধি নামের একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে। এর ফলে আমাদের মস্তিষ্কে একটা ডোপামিন ফিডব্যাক লুপ তৈরি হয়। ধরুন কখন একটা লাইক আসবে বা নোটিফিকেশন বাজবে সেটা আমরা আগে থেকে জানি না। এই অপ্রত্যাশিত ব্যাপারটাই আমাদের বারবার ফোন চেক করতে বাধ্য করে। এটা প্রতিরোধ করা বলতে গেলে প্রায় অসম্ভব, আর এভাবেই আমাদের মনোযোগ ধীরে ধীরে হারিয়ে যায়। আর ঠিক এখানেই আসে টাস্ক সুইচিং কস্টের ব্যাপারটা। কাজ করতে করতে আমরা যখন স্রেফ এক মুহূর্তের জন্য ফোনের স্ক্রিনে তাকাই, আমাদের মনে হয় এই তো জাস্ট একবার দেখে নিচ্ছি। কিন্তু না, মস্তিষ্ককে ওই বিক্ষিপ্ত অবস্থা থেকে আবার মূল কাজে ফেরাতে বেশ ভালোই বেগ পেতে হয়। এই যে একটা জ্ঞানীয় বিলম্ব বা কগনিটিভ ডিলে তৈরি হলো আর অতিরিক্ত মানসিক শক্তি খরচ হলো, এটাই আমাদের মনোযোগ আর কাজের ফ্লোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। গবেষক ক্রিস্টোফার প্রেসকট এটা চমৎকার গবেষণায় দেখা গেছে এই ক্রমাগত ডিজিটাল বাধাগুলো কর্মক্ষেত্রে কতটা ভয়াবহ প্রভাব ফেলছে। শুধু যে কাজ শেষ করার হার কমে যাচ্ছে তা নয়, বরং মানসিক চাপ, অকারণে উদ্বেগ, এমনকি দীর্ঘস্থায়ী মানসিক ক্লান্তিও বাড়ছে জ্যামিতিক হারে। তথ্যের এই অতিরিক্ত চাপ আধুনিক যে কোনো কর্মক্ষেত্রকে আক্ষরিক অর্থেই বিপর্যস্ত করে তুলছে। 2 নম্বর পর্ব, গভীর কাজের প্রতিষেধক, জ্ঞানভিত্তিক কর্মক্ষমতার একটি কাঠামো। মনোযোগ হারানো নিয়ে তো অনেক কথা হলো, এবার সমাধান খোঁজা যাক। ক্যাল নিউপোর্টের বিখ্যাত বই ডিপ ওয়ার্ক এখানে একটা দারুণ মৌলিক ধারণা দেয়। কোনো রকম বিক্ষিপ্ততা ছাড়া মানুষের কগনিটিভ বা জ্ঞানীয় ক্ষমতাকে যদি একদম তার সর্বোচ্চ সীমায় নিয়ে যাওয়া যায়, তাহলে সেটা কিভাবে অসাধারণ সব সাফল্যের পথ তৈরি করে, এই বই মূলত সেই রহস্যটাই উন্মোচন করে। ধারণাটা আসলে খুব সোজা। একদিকে আছে ডিপ ওয়ার্ক বা গভীর কাজ, যেখানে থাকে তীব্র আর অর্থবহ মনোযোগ। এই কাজগুলো নতুন কিছু তৈরি করে, ভ্যালু অ্যাড করে। আর অন্যদিকে আছে শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজ। এই যেমন ধরুন ইমেইলের রিপ্লাই দেওয়া বা সাধারণ কিছু লজিস্টিক্যাল কাজ। এগুলো করতে খুব বেশি মেধার দরকার হয় না, আর চাইলেই যে কেউ এগুলো কপি করতে পারে। এই দুয়ের পার্থক্যটা বুঝতে পারাই হলো উৎপাদনশীলতা বাড়ানোর একদম প্রথম ধাপ। বইয়ের একটা অসাধারণ উদ্ধৃতি এখানে না বললেই নয়। আপনার বর্তমান বুদ্ধিবৃত্তিক ক্ষমতার প্রতিটি বিন্দু নিংড়ে বের করার জন্য গভীর কাজ অপরিহার্য। আধুনিক যুগের যে কোনো নলেজ ওয়ার্কার বা জ্ঞানভিত্তিক কর্মীর জন্য এটা একটা বড় রিমাইন্ডার। নিজের সেরাটা দিতে হলে মনোযোগকে রীতিমতো একটা মহামূল্যবান সম্পদের মতো কঠোরভাবে রক্ষা করতে হবে। এই 4 সংখ্যাটা দেখে একটু অবাক লাগতে পারে। অনেকেই ভাবেন যে দিনে 8 ঘন্টা একটানা অমানসিক পরিশ্রম করলেই বোধহয় বেশি প্রোডাক্টিভ হওয়া যায়। কিন্তু স্নায়ুবিজ্ঞান বলছে অন্য কথা। মানুষের ব্রেন আসলে প্রতিদিন সর্বোচ্চ 4 ঘন্টার এলিট বা গভীর কাজের জন্যই প্রস্তুত। অর্থাৎ দিনে 8 ঘন্টার ওই প্রচলিত হাইপার প্রোডাক্টিভ মিথটা আসলে একেবারেই ভুল। সঠিক বিশ্রাম নিয়ে এই ফোকাসড 4 ঘন্টা কাজে লাগানোই হলো আসল ম্যাজিক। পর্ব 3, তীব্র মনোযোগের নিয়মকানুন, গভীর কাজের অভ্যাস গড়ে তোলা। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই তীব্র মনোযোগ আমরা প্র্যাকটিক্যালি কিভাবে কাজে লাগাবো? ক্যাল নিউপোর্ট এর জন্য 4টি সুনির্দিষ্ট ধাপ দিয়েছেন। প্রথমত, রুটিন করে গভীরভাবে কাজ করার অভ্যাস করা। দ্বিতীয়ত, কাজের একঘেয়েমি এড়াতে বারবার ফোন না ঘেঁটে ওই একঘেয়েমিটাকে মেনে নেয়া। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কঠোরভাবে যাচাই করা। আর সবশেষে, প্রতিদিনের প্রতিটা মিনিটের হিসাব রাখা, যাতে অগভীর কাজের পরিমাণ একেবারে কমিয়ে আনা যায়।
তবে হ্যাঁ, সবার পেশাগত জীবন তো আর একরকম নয়, তাই নিজের রুটিনের সাথে মানিয়ে নেওয়ার জন্য ডিপ ওয়ার্কের 4টা আলাদা ধরন আছে। কেউ হয়তো সন্ন্যাসী পদ্ধতিতে সবকিছু থেকে একদম বিচ্ছিন্ন হয়ে কাজ করেন, কেউ বা দ্বিমুখী স্টাইলে কিছুদিন একটানা কাজ করে আবার সাধারণ জীবনে ফেরেন, আবার কারোর হয়তো প্রতিদিন একই সময়ে ছন্দবদ্ধ রুটিন পছন্দ। আর ব্যস্ত মানুষদের জন্য আছে সাংবাদিক সুলভ পদ্ধতি, অর্থাৎ যখনই একটু ফাঁকা সময় মিলল তখনই ফোকাসড হয়ে কাজে নেমে পড়া। আপনার জন্য যেটা সবচেয়ে ভালো কাজ করে সেটাই বেছে নিতে পারেন। 4 নম্বর পর্ব, সামগ্রিক সময় ব্যবস্থাপনা, উৎপাদনশীলতার আধ্যাত্মিক দর্শন। এখন আমরা আলোচনাটাকে একটু ভিন্ন মাত্রায় নিয়ে যাব। আধুনিক বিজ্ঞানের সাথে প্রাচীন ইসলামী দর্শনের কিন্তু একটা দারুণ মিল আছে। ধরুন বারাকা এর কথা। এই ধারণা অনুযায়ী সময় হলো এমন একটা সম্পদ যা ফুরিয়ে গেলে আর ফেরত পাওয়া যায় না। কিন্তু আমরা যখন চরম মনোযোগ আর আন্তরিকতার সাথে কল্যাণকর কোনো কাজ করি, তখন সেই একই সময়ের মধ্যে আমরা বহুগুণ বেশি বা অর্থবহ ফলাফল পেতে পারি। এই ঐশ্বরিক আশীর্বাদ বা ইফিসিয়েন্সিটাকেই বলা হচ্ছে বারাকা। এরপর আসে ইতকান বা উৎকর্ষের নীতি। মজার ব্যাপার হলো এই ইতকান কিন্তু ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্কের একদম নিখুঁত একটা দার্শনিক প্রতিরূপ। একসাথে 10টা কাজ অর্ধেক মনোযোগ দিয়ে করার বদলে ইতকান শেখায় যে কোনো একটা কাজ সর্বোচ্চ যত্ন, নিষ্ঠা আর মনোযোগের সাথে করতে, যাতে কাজটা একেবারে নিখুঁত হয়। আর এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে আসে নিয়া বা অভিপ্রায়। আমরা যেমন কর্পোরেট জগতে স্ট্র্যাটেজিক গোল সেট করি, নিয়া ঠিক সেটাই করে, তবে আরও গভীরভাবে। যে কোনো কাজ শুরু করার আগে যদি উদ্দেশ্যটা পরিষ্কার থাকে, তবে সেই একঘেয়ে সাধারণ কাজটাও একটা অর্থপূর্ণ কাজে পরিণত হয়। এতে লক্ষ্যহীনভাবে কাজ করার প্রবণতা একদম দূর হয়ে যায়। এই টাইমলাইনটা খেয়াল করুন। প্রতিদিনের 5টি সালাত বা নামাজ কিভাবে দিনের একটা চমৎকার প্রাকৃতিক সীমানা হিসেবে কাজ করে সেটা সত্যিই অভাবনীয়। একটানা কাজ করতে করতে আমাদের